তো সকলকে সুস্বাগতম জানাচ্ছি। আমরা রুহি বুক 10 ইউনিট 1 এর সেকশন 23 মানে পর্ব 23 আজকে অধ্যয়ন করব। তো আমি প্রিয়াঙ্কাকে রিকোয়েস্ট করছি, তুমি পড়ো প্লিজ। আচ্ছা, পর্ব 23। কোঅর্ডিনেটরগণ এবং তাদের সহযোগিতাকারীগণের সভার পরবর্তী দিনগুলোতে মনিকা প্রায়শ ক্লাসটিতে শুরু হওয়া জটিল কাজগুলির বিভিন্ন দিক সম্বন্ধে চিন্তা করে। সে তিনটি শিক্ষামূলক অত্যাবশ্যকের পরস্পর নির্ভরশীলতা সব সময়ের চেয়ে অধিকতর স্পষ্টভাবে দেখতে পায়। সে দৌত্যটির রাজকীয়তায় সম্ভ্রমের একটি গভীর উপলব্ধি অনুভব করে, যা সমাজের প্রতি ন্যস্ত করা হয়েছে, এবং বারংবার প্রার্থনা করতে তৎপর হয় যেন ঐশ্বরিক নিশ্চয়তাগুলি তাদেরকে বেষ্টন করতে পারে, যারা সেবার ক্ষেত্রে একটি বর্ধিষ্ণু সংখ্যক বন্ধুর প্রচেষ্টাগুলি সমন্বয় সাধন করছে। মনিকার জন্য সভাটির সফলতাগুলি থেকে একটি ছিল বন্ধুত্ব, যা সে ক্লাস্টারের জন্য শিশুদের ক্লাসগুলির কোঅর্ডিনেটর ক্লারার সাথে গড়ে তুলেছে। ওই সভার একটি বিরতির সময় অ্যান্ড্রেস প্রস্তাব করছিল যে তাদের একত্রিত হতে হবে, অবগত থেকে যে মনিকা শিশুদের আধ্যাত্মিক শিক্ষা সম্বন্ধে আরো শিখতে চায়। তার গ্রুপের কয়েকজন জুনিয়র ইউথ যা শীঘ্রই প্রোগ্রামটি শেষ করতে যাচ্ছে এবং প্রধান অনুক্রমের অধ্যয়ন শুরু করতে যাচ্ছে, শিশুদের শিক্ষাদানে আগ্রহ প্রদর্শন করছে। ক্লারা মনিকার জন্য শিশুদের ক্লাসগুলির একটি পরিদর্শনের আয়োজন করে, একটি ধারণা পাওয়ার জন্য কিভাবে একজন 14-15 বছর বয়সের কিশোর বা কিশোরী একজন শিক্ষককে সাহায্য করতে পারে। মনিকা প্রার্থনার সময় শিশুদের দ্বারা প্রদর্শিত ভক্তি দ্বারা প্রভাবিত হয় এবং লক্ষ্য করে তারা গান করা এবং উদ্ধৃতিগুলি আবৃত্তি করা কত বেশি উপভোগ করে, কত মনোযোগের সাথে তারা একটি গল্প শোনে, তারা কত মনোযোগী যখন তারা রং করে, এবং কত সক্রিয়ভাবে তারা সহযোগিতামূলক খেলাগুলিতে অংশগ্রহণ করে। পরিদর্শনের পরে দুই বন্ধু শিশুদের শিক্ষা সম্বন্ধে কথা বলে কিছু সময় অতিবাহিত করে। মনিকা মনে মনে ভাবছিল, যদি ক্লাস্টারের সবগুলি ক্লাস এত ভালোভাবে সংগঠিত হতো। ক্লারা ব্যাখ্যা করে যে ক্লাস রুটিন প্রতিষ্ঠা করতে একজন শিক্ষকের জন্য কিছু সময় লেগে যায়। যখন সে প্রথমে শুরু করে, বই 3 এর অধ্যয়নের সময় অংশগ্রহণকারীগণ একটি পাঠ বা ইহার অংশগুলি কয়েকজন শিশুর প্রতি শিক্ষা দেওয়ার অনুশীলন করে, কিন্তু ইহা সত্যিকার ভাবে একজন শিক্ষকের দায়িত্বগুলি গ্রহণ করার পর, যখন প্রত্যেকে প্রয়োজনীয় দক্ষতাগুলি প্রগতিশীলভাবে গড়ে তোলে। ক্লারা বলে যায়, আমি প্রায়শ একজন অধিকতর অভিজ্ঞ শিক্ষককে বলি প্রথম 2 বা 3টি ক্লাসের জন্য কাউকে সহচর্য প্রদান করতে, যে তখনই শুরু করতে যাচ্ছে। সাধারণত শিক্ষকগণ একজন অপরজন থেকে প্রচুর শেখে যখন তারা তাদের অভিজ্ঞতার উপর প্রতিফলন করতে একত্রিত হয়। তারা আলোচনা করে কিভাবে নির্দিষ্ট সাধারণ চ্যালেঞ্জগুলির প্রতি আচরণ করতে হবে। অভিজ্ঞতা এবং প্রচেষ্টার একই ক্ষেত্রে যারা নিয়োজিত তাদের সাথে পরামর্শের মাধ্যমে প্রত্যেক শিক্ষক ক্লাসটি সংগঠিত করার সামর্থ্য অর্জন করে এবং একটি আবহমণ্ডল তৈরি করে যা আধ্যাত্মিক গুণাবলীর উন্নয়নের প্রতি সহায়ক। ইহা দেখতে পাওয়া বিস্ময়কর যে শিক্ষকগণ কত দ্রুত অসুবিধা দক্ষ কাটিয়ে উঠতে দক্ষ হতে পারেন। অনেকে সেগুলির প্রতি সম্পূর্ণতা প্রদানে উপাদানগুলি সৃষ্টি করে যেগুলি পাঠে দেয়া হয়েছে। মনে করো একটি গান লেখা, বা আমাদের নিজ সংস্কৃতিতে শুরু হওয়া একটি গল্প, বা একটি খেলা অভিযোজিত করার দ্বারা। এই সকল সম্পদ তারা একজন অপরজনের সাথে সানন্দে ভাগাভাগি করে নেয়। আমি এই উপলব্ধিতে এসেছি যে আমি নির্দিষ্ট শিক্ষকগণকে বেছে নেব না এবং তা উপস্থাপন করব যা তারা অন্যদের দ্বারা অনুকরণের জন্য আদর্শ রূপে করে থাকে। আমি এই উপলব্ধিতে এসেছি যে আমি নির্দিষ্ট শিক্ষকগণকে বেছে নেব না এবং তা উপস্থাপন করব যা তারা
অন্যদের অনুকরণের জন্য আদর্শ রূপে করে থাকে। শিশুদের আধ্যাত্মিক শিক্ষার জন্য আমাদের কার্যক্রমে উৎকর্ষের পশ্চাৎধাবন একটি সম্মিলিত প্রচেষ্টা, যার প্রতি প্রত্যেক শিক্ষক অবদান রাখতে পারে। শিশুদের আধ্যাত্মিক শিক্ষার জন্য আমাদের কার্যক্রমে উৎকর্ষের পশ্চাৎধাবন একটি সম্মিলিত প্রচেষ্টা, যার প্রতি প্রত্যেক শিক্ষক অবদান রাখতে পারে। মনিকা বলল, বই তিনে আমার নিজ অধ্যয়ন থেকে আমি যা স্মরণ করি তা হচ্ছে পাঠগুলি সুস্পষ্ট, শিক্ষকগণ সেগুলি কতটা ঘনিষ্ঠভাবে অনুসরণ করে। ক্লারার সাড়া হচ্ছে, শুরুতে খুব ঘনিষ্ঠভাবে, কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে বই 3 এবং শাখা কোর্সগুলি যা ইহাকে অনুসরণ করে তা শুধুমাত্র পাঠগুলির সংগ্রহ নয়, সেগুলির উদ্দেশ্য হচ্ছে শিক্ষকগণের প্রশিক্ষণ। সেগুলি শিক্ষকগণকে শিক্ষামূলক ধারণাগুলির একটি প্রগাঢ় উপলব্ধিতে পৌঁছাতে এবং প্রয়োজনীয় দক্ষতাগুলি গড়ে তুলতে সাহায্য করার জন্য পরিকল্পিত। শাখার পাশাপাশি সকল বই শিক্ষকের প্রতি আহ তার ক্লাসগুলির জন্য সমৃদ্ধ বিষয়বস্তু উপস্থাপন করে। তা সত্ত্বেও, যেহেতু শিক্ষকগণ পাঠ্য বিষয়ের মাধ্যমে অগ্রসর হয়, এক গ্রেড থেকে পরবর্তীটিতে তাদেরকে প্রতিটি কার্যকলাপের প্রতিটি বিষয়বস্তু থেকে অধিকতর সংগঠিত করতে এবং কিভাবে ইহা সম্পন্ন করতে হবে সে সম্বন্ধে সিদ্ধান্ত নিতে বলা হয়। আমাদের ক্লাস্টারে শিক্ষকগণকে সহচর্য প্রদান করতে আমি পাঠ্য বিষয় যা বর্তমানে আমাদের বিভিন্ন গ্রেডগুলির জন্য রয়েছে তা তাদের সাথে অনুসন্ধান করা এবং শিক্ষক রূপে তারা নিজেরা যে অগ্রগতি করছে তার উপর প্রতিফলন করা অত্যন্ত সহায়ক দেখতে পেয়েছি। মনিকা বলল, একই কথা জুনিয়র ইউথ প্রোগ্রামের জন্য প্রযোজ্য। অ্যানিমেটরগণ আরো সৃজনশীল হয় যখন তারা অভিজ্ঞতা অর্জন করে। ক্লারা বিস্তারিতভাবে বলে, এবং যা উৎসাহব্যঞ্জক তা হচ্ছে বইগুলিতে যা প্রস্তাবিত হয়েছে সেগুলির প্রতি অর্থহীন কার্যকলাপগুলির একটি পরম্পরার অযৌক্তিকভাবে যুক্ত হওয়াকে শিক্ষকগণ সৃজনশীলতা মনে করেন না। ইহা শৃঙ্খলাবদ্ধ সৃজনশীলতা, যা কার্যক্রমের সীমানাগুলির মধ্যে কাজ করছে এবং ইহার লক্ষ্যের উপর নিবদ্ধ। কার্যক্রমের সীমানাগুলির মধ্যে কাজ করছে এবং ইহার লক্ষ্যের উপর নিবদ্ধ। এছাড়াও আমাকে আরো উল্লেখ করতে হবে যে পদটি যা শিক্ষকগণ চলছেন তাতে পরিশ্রম ও অধ্যবসায় প্রয়োজন, কিন্তু তারা সানন্দে প্রয়োজনীয় প্রচেষ্টা করে, কারণ তাদের হৃদয়গুলিতে শিশুদের জন্য একটি গভীর ভালোবাসা রয়েছে। সমাজের সদস্যগণকে কাজগুলি সম্পন্ন করতে বলার একটি প্রস্তুত হওয়ার গুণ, যা তাদের সামর্থ্যগুলি এবং আকাঙ্ক্ষা অনুসারে সেবার সুনির্দিষ্ট ক্ষেত্রে সাহায্য করে, তা কার্যকলাপগুলির কার্যকর সমন্বয় সাধনের প্রতি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার ব্যাপ্তি অবিরতভাবে প্রসারিত হচ্ছে। এইরূপ কাজগুলি দায়িত্ব কাঁধে তুলে নেয়া, প্রাথমিকভাবে সাহায্যের কিছু স্তর সহকারে সেবার কাজগুলি শুরু করার সামর্থ্যগুলি গড়ে তুলতে অবদান রাখে, যা প্রগতিশীলভাবে আরো জটিল হয়ে যায়। নিম্নলিখিত ব্যক্তিগণকে বিবেচনা করুন এবং আলোচনা করুন কোঅর্ডিনেটরগণ কিভাবে অবস্থাগুলি সৃষ্টি করতে পারেন যা তাদের সেবার পথ ধরে পরবর্তী একটি বা দুটি পদক্ষেপ নিতে সাহায্য করবে। ক, জুনিয়র ইউথ গ্রুপের একজন সদস্য যে আধ্যাত্মিক ক্ষমতায়ন প্রোগ্রাম সম্পন্ন করতে যাচ্ছে এবং শিশুদের ক্লাসগুলিতে শিক্ষাদান করতে আগ্রহী। এখন আমাদের এক্সারসাইজ শুরু হচ্ছে। আমরা যেটা পড়লাম, আমার কাছে তো ইজি মনে হলো। এখন আপনাদের কাছে কি মনে হয়, আর একবার পড়ার দরকার আছে, না আমরা যা একবার পড়লাম এখন ডিসকাশনে আসতে পারি? ডিসকাশনে ডিসকাশনে চলে যাই আমরা, কারণ এই এখন 8 ঘন্টা তো দেরিতে আরম্ভ হয়েছে। হ্যাঁ। আবার পড়তে গেলে আবার জি, তাহলে প্রিয়াঙ্কাই শুরু করো। তুমি যেহেতু পড়লা, তোমার যা যা মনে আছে বা তোমাকে স্ট্রাইক করেছে সেখান থেকে তুমি
বলতে পারেন। তাহলে একটু পরের দিকে স্ক্রল করেন দেখি। কিছু কিছু কথা তো অবশ্যই উম, ছিল পড়ার সময় যেগুলো ট্র্যাক করেছে। শিক্ষকদের উপলব্ধি। আচ্ছা, প্রথমত আমার কাছে এখানে যে বন্ধুত্বের বিষয়ে একটা কথা যেটা বলেছে মনিকা যেটা মনে করে যে তার হচ্ছে ক্লাস্টারের জন্য শিশুদের কোঅর্ডিনেটর ক্লারার সাথে যে একটা সম্পর্ক তো হয়েছে, সেই সম্পর্ক দ্বারা সে আহ, খুব একটা সফল আউটকাম পেয়েছে আর কি। হুম। তারপর আপনি তো একটু হাইলাইট করলেন দেখলাম, ঐশ্বরিক নিশ্চয়তাগুলো আমাদের বেষ্টন করতে পারে, এটার জন্য আমাদের বারবার প্রার্থনা করতে হয়। ও এটা ওরা বুঝতে পেরেছে। যেমন নিশ্চয়তা সম্মেলন বইটাতে ওই বিষয় নিয়ে বিশদ আলোচনা আছে। হ্যাঁ। হয়তো বা এটা পড়ার পরে তাদের ভিতরে এটা ভিতরে চলে আসছে যে ঐশ্বরিক নিশ্চয়তা অবশ্যই আছে এবং এটা পাইতে হলে আমাদেরকে প্রার্থনা করতে হবে বারবার। এই ধারণাটা তারা উপলব্ধি করতে পারছে। তারপরে নিচের দিকে যদি যাই, জুনিয়র ইউথ কয়েকজন জুনিয়র ইউথ প্রোগ্রাম শেষ করতে যাচ্ছে। তারপরে তারা তো ইনস্টিটিউট কোর্স শুরু করবে। এদের মধ্যে আবার অনেকে শিশুদের শিক্ষাদানে আগ্রহ প্রকাশ করছে। সেজন্য ক্লারা মনিকার জন্য আবার শিশুদের ক্লাস পরিচালনা পরিদর্শন করার জন্য যেন যে সে একটা ধারণা পায় সেজন্য আয়োজন করছে। এগুলো এগুলো হচ্ছে সবকিছু অ্যাকম্পানিমেন্ট করছে আর কি, একজন আরেকজনকে। শিক্ষকরা শিক্ষকদেরকে করছে আবার যারা পার্টিসিপেন্ট আছে জুনিয়র ইউথের তাদেরকেও শিক্ষক হওয়ার জন্য অ্যাকম্পানিমেন্ট করছে। এখান থেকে আমরা বুঝতে পারলাম। তারপর শিশুদের কিশোরদের যে কিছু অ্যাচিভমেন্ট গুলা যেগুলা তারা আহ, পারছে আর কি আস্তে আস্তে পাকাপোক্ত হচ্ছে তাদের ভেতরে, ভালোভাবে আয়ত্ত করতে পারছে। যেমন শিশুরা রং করছে খুব মনোযোগ দিয়ে, প্রার্থনা করার সময় মনোযোগ দিয়ে প্রার্থনা করছে, উক্তিগুলো যখন পড়ছে তখন উদ্ধৃতি গুলো মনোযোগ দিয়ে অথবা সুর করে পড়ছে। এগুলো এক একটা স্কিল হিসেবে ধরা হচ্ছে। আবার এখানে হাইলাইট করা বিষয়টা যেটা সেটা হচ্ছে ক্লাস রুটিন। ক্লাসের যে রুটিন সেটা তৈরি করতে একজন শিক্ষকের কিন্তু বেগ পেতে হয়, যে সময় সময় নিয়ে এসে এটাকে ডিজাইন করে বা পরিকল্পনা করে। এখানে প্রতিষ্ঠা আছে, মানে শুধু তৈরি করা না, তৈরি করে ওটা হ্যাঁ, মেনে আর কি। ম্যানেজ করা, এটা আমি প্রিন্সের কাছ থেকে শিখছি। প্রিন্সের কাছে একটা জিনিস আমি শিখছি, সেটা হচ্ছে সে আমার কাছে শেয়ার করতেছিল যে সে, যদি এটা তার ব্যক্তিগত জিনিস এখানে বলা উচিত না তারপরে বলি, সে বলছে যে আমি হচ্ছে আহ, তার যে স্বপ্ন সেখানে সে যাবে আর কি। তার ইচ্ছা পূরণ করবে, সে পড়াশোনা করছে সেই লক্ষ্যে। তো তারপর সে তাহলে কি করবে, তাহলে সে যেখানে ক্লাস নিচ্ছে সেখানে একটা সেটেলড একটা স্ট্রাকচার তৈরি করে দিয়ে যাবে। এবং তার সে যদি নাও থাকে তাহলেও যেন তার মতো করেই এগুলো সুন্দরভাবে চলতে পারে এরকম একটা স্ট্রাকচার সে চিন্তা করছে এবং সেটা বাস্তবায়ন করার জন্য চিন্তা ভাবনা করছে। এবং তার তার যেগুলো সহযোগী সে মনে করে আর কি যে পারবে শিখাই দিলে, তাদেরকে সে রেডি করার চেষ্টা করছে। তো আমি ওর কাছ থেকে এই বিষয়টা শিখছি যে এটা আসলে কতটা জরুরি। তখন আমার মনে হয়েছে যে আসলে তো আমরা তো নিঃশ্বাসের বিশ্বাস নাই, মারাও যেতে পারি। তো শুধু ক্লাস রুটিন বানাই আমি যে ক্লাস করে দিয়ে যাব, তারপরে আমি মারা গেলে ওই চেয়ারে বসার মতো কাউকে পাবো না, তাহলে তো আলটিমেটলি আমার উদ্দেশ্য লক্ষ্য কিছুই পূরণ হইলো না, স্বার্থপরের মতো কাজ হয়ে গেল। তো এখানে এই প্রতিষ্ঠা বিষয়টাতে এই জন্য আমার কাছে খুব ভালো লাগলো যে আসলেই প্রতিষ্ঠা করা উচিত যাতে এটা চলমান থাকে, এটাতে কোন রকম
কোনো রকম কোনো নড়বড়ে ভাব যেন না থাকে। এই প্ল্যান তো তারপর আমার আরো, করা দরকার। এই প্ল্যান তো আমার করা দরকার। তাই আমি না? ছিলাম। থ্যাংক থ্যাংক। आप बहुत देर जीने वाले हो, कोई प्रॉब्लम नहीं। তারপরে যে এখানে একটা ক্লারার কথা যেটা আমার কাছে ভালো লেগেছে সেটা হচ্ছে, সে বলছে, আমি প্রায়শ একজন অধিকতর অভিজ্ঞ শিক্ষককে বলি প্রথম 2 বা 3টি ক্লাসের জন্য কাউকে সহযোগিতা প্রদান করতে যখন সে শুরু করতে যাচ্ছে। অ্যাকম্পানিমেন্ট কিন্তু শুরু থেকেই শুরু হয়ে যায় যখন আমরা পার্টিসিপেন্টদেরকেও শিখাই, যখন পার্টিসিপেন্টদেরকেও আমরা অ্যাকম্পানি করি। যেমন রং করতে যদি শিশু ক্লাসের কোনো শিক্ষক শিশুকে অ্যাকম্পানি করে, তখনও কিন্তু এটা অ্যাকম্পানিমেন্ট শুরু হয়ে গেছে অলরেডি, মানে প্রসেসের মধ্যে আমরা ঢুকে গেছি। কিন্তু এটাকে চালিয়ে যাওয়া, এটাকে লালন করা, এটাকে ধরে রাখা, এটা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আমার কাছে মনে হয়। এবং অ্যাকম্পানিমেন্টের মাধ্যমে আমরা সিস্টেমটাকে দ্রুত প্রতিষ্ঠা করতে পারবো। একজন আরেকজনকে অ্যাকম্পানি করবে এবং তারা আস্তে আস্তে, যে অভিজ্ঞ শিক্ষকগুলো আছে তারা আর কিছু মানুষকেও অভিজ্ঞ করবে, আরো শিক্ষককে, আরো অ্যানিমেটরকে। তারপর আস্তে আস্তে চেনটা আসলে চলমান থাকবে। এবং অভিজ্ঞরাও অ্যাকম্পানিমেন্টের মাধ্যমে হ্যাঁ, তাদের একজন অভিজ্ঞতা আরেকজনকে আরো বাড়ে, তার মানে তারা আরো শেখে। স্প্রেড করবে। মানে হ্যাঁ, অ্যাকম্পানিমেন্টটা একমুখী না, যে যে করছে শুধু সেই করে শিক্ষার্থী যাচ্ছে। শিখছে হ্যাঁ, তা। মানে যখন এটা কেউ না। অ্যাকম্পানিমেন্ট করে উভয়ে উভয়ের কাছ থেকে শিখে। তারপরেও তো আরো অনেক চ্যালেঞ্জ গুলো থাকে না? যেমন আমরা প্রথম দিকে পড়েছিলাম যে মনিকা আর রদ্রিগোর যে গল্পটা আমরা পড়েছিলাম ওখানে, যদিও রদ্রিগো শুরুতে তখন সে উৎসাহী বেশি ছিল, তারপরে সে স্তমিত হয়ে যাচ্ছিল কেউ কিছু কারণে, যে সে অনেক বেশি প্রেশার নিচ্ছিল, সে কারণে হয়তো কিছুটা স্তমিত হয়ে গেছিল এবং সে সামনে আসছিল না। তাকে অ্যাকম্পানিমেন্ট করার মাধ্যমে মনিকা ফিরে আনতে পারছে। ঠিক একই রকম ভাবে মনিকাও তো এরকম হতে পারতো। সেই ক্ষেত্রে মনিকার সাথে যারা আরো অন্যান্য ক্লাস্টার গুলিতে বা অন্যান্য রিজিয়নে যারা ক্লাস নিচ্ছিল, অ্যানিমেটর ছিল, তারাও তো মনিকাকে হেল্প করতে পারবে। কারণ মানুষ তো সবসময় একই রকম থাকবে এমন তো হয় না, মানুষের চড়াই আছে উতরাই আছে। আহ সবকিছু মিলে মানুষ তো চ্যালেঞ্জ গুলো যদি ফেস করে, যেমন কথা কথা মনিকা যদি কোনো চ্যালেঞ্জ ফেস করে, বা আমরা আমাদের মধ্যে যদি, আমি ধরেন আপনি তো বেড়াইতে ক্লাস নেন, নুসরাত আন্টি ক্লাস নেয়, নুসরাত আন্টি কোনো রকম প্রতিবন্ধকতা ফেস করছে যেটা আপনি করেন নাই, বা আপনি করছেন সেটা উনি করেন নাই। এরকম হলে আপনারাও আপনাদের একজন আরেকজনকে অ্যাকম্পানিমেন্ট করবেন, সেখান থেকেও অনেক শেখার আছে। অভিজ্ঞতাগুলো আরেকটু শক্তপোক্ত হবে, চ্যালেঞ্জ গুলো কিভাবে মোকাবিলা করতে হবে এটা একটা আইডিয়া পাওয়া যাবে, বা প্র্যাকটিক্যালি শেখা যাবে। এটাই তো। এরপর দেখা যাচ্ছে যে পরামর্শের মাধ্যমে প্রত্যেক শিক্ষক একটা ক্লাস সংগঠিত করার সামর্থ্য অর্জন করে। হ্যাঁ, এখানে পরামর্শ, আহ, যেটা আমরা সবসময় বলে থাকি যে অ্যাকশন, রিফ্লেকশন, কনসালটেশন এন্ড স্টাডি। তো কনসালটেশনে এখানে একটু বলা হচ্ছে যে একটা ক্লাস সংগঠিত করার সামর্থ্য অর্জন করে এবং একটি আবহমণ্ডল তৈরি করে যা আধ্যাত্মিক গুণাবলী উন্নয়নের প্রতি সহায়ক। মানে আধ্যাত্মিক গুণাবলী উন্নয়নের প্রতিও এখানে অবদান রাখে, যে ক্লাস করার একটা, যেটা আমি বুঝতে পারছি, আগেও পেরেছি, এখনো আরো ভালো করে পারছি। তারপরে এখানে হাইলাইট করা যে অংশটা আছে, আমি এই উপলব্ধিতে এসেছি যে আমি নির্দিষ্ট শিক্ষকগণকে বেছে নেব না, তা উপস্থাপন করব যা তারা অন্যদের দ্বারা অনুকরণের জন্য আদর্শরূপে করে থাকে। এখানে আমার কাছে একটু পাজল লাগছে এই মানে শেষের অংশটা, তা উপস্থাপন করব যা অন্যদের দ্বারা অনুকরণের জন্য আদর্শ রূপে করে থাকে। এখানে টেন্সটা কেমন আছে, তো ইংলিশটাতে দেখলে আর একটু ভালো বোঝা যাবে।
ওই যেন I've come to realize that I should not single out certain teachers and present what they do as models to be followed by others. আচ্ছা, তারা এরকম কয়েকজনকে গড়ে তুলবো না যাদের যাদের মডেল হিসেবে দেখাবো এবং তাদের অন্যদেরকে ফলো করতে বলবো। ঠিক আছে? তা বলছে আই হ্যাভ কাম টু রিয়েলাইজ, মানে আমি বুঝতে পারলাম আমি যে বুঝতে পারলাম। আই শুড নট সিঙ্গেল আউট, মানে আমার মানে একটা জিনিস বেছে নেওয়া, এরকম একটা জিনিস বেছে নেওয়া ঠিক হবে না যে সার্টেন টিচার অ্যান্ড প্রেজেন্ট দ্যাট দে ডু অ্যাজ মডেলস টু ফলোড বাই আদার, যে কয়েকজন শিক্ষক যে জিনিসটা প্রেজেন্ট করছে যেভাবে করছে আর বাকিরা সবাই ওটাকে ফলো করবে, জাস্ট কপি, হুম হুম। মানে কপি পেস্ট সেটাই। ইন এ সেন্স, যে এই হুম, কপি পেস্ট মানে করা। একটা রোল মডেল বানায় না অনেকে যে হ্যাঁ, এরকম হও। হ্যাঁ, আমরা শুধু আব্দুল বাহাকে রোল মডেল মানবো আর কাউকে মানবো না আর কি। হ্যাঁ, এবং পরের Right. সেন্টেন্সটা ওটা সুন্দর করে বুঝাইছে যে পারসু অফ এক্সিলেন্স ইন আওয়ার প্রোগ্রাম ফর দ্য স্পিরিচুয়াল এডুকেশন অফ চিলড্রেন ইজ এ কালেকটিভ এন্ডেভার, যে এই হুম শিশুদের আধ্যাত্মিক শিক্ষার প্রোগ্রামে উৎকর্ষতা অর্জনটা হচ্ছে একটা সামষ্টিক প্রচেষ্টা, টু হ্যাঁ, হুইচ এভরি টিচার ক্যান কন্ট্রিবিউট, যেখানে প্রত্যেক টিচার কন্ট্রিবিউট করতে পারে। তার মানে কন্ট্রিবিউট করতে হবে। মিস্টার এক্স খুব ভালো টিচার আর ওয়াই জেড সবাই ওই এক্স কে অনুসরণ করবে, এরকম হলে আমরা না না, এক্সিলেন্সে পৌঁছাতে পারবো না। পারবো না, হ্যাঁ। এক্সিলেন্স লিমিটেড পৌঁছাতে হয়ে যাবে। হলে এক্স ওয়াই জেড সবাই কিছু কিছু, হয়তো এক্স এর একটা জিনিস ভালো, ওয়াই এর একটা ভালো, জেড এর একটা ভালো, এই তিনজনের ভালো জিনিস একসাথে করে একটা ভালো কম্বিনেশন হবে। তারপরে দেখা হুম যাচ্ছে হয়তো আবার এ বি সি ডি তারা কিছু জয়েন, মানে প্রত্যেকে কিছু না কিছু কন্ট্রিবিউট করবে আর প্রত্যেকের কন্ট্রিবিউশনে জিনিসটা দিন দিন আরো এক্সিলেন্স হবে। মানে এক এক হুম মানে গদ বাঁধা কোনো ছকের মধ্যে যদি আমরা চলি তাহলে হবে না। যে এখন বাংলাদেশের যে শিক্ষা পদ্ধতি ক্রিয়েটিভ সৃজনশীল, তো এখানে এই হুম। সৃজনশীল হতে হবে আর কি, সব টিচারকে রাইট। কপি পেস্ট হলে হবে না। আচ্ছা, আমার কাছে যেটা মনে হয়েছে, প্রত্যেকটা মানুষের তো ক্যাপাবিলিটি বলেন, কোয়ালিটি বলেন আর এক্সপিরিয়েন্স বলেন, এক্সপার্টাইজ বলেন, সব আলাদা। আমি যদি একটা ছকের মধ্যে ফেলে দিলাম একজনকে উপলব্ধি করতে, বললাম যে ওনাকে ফলো করেন, ওনার মতো করে করেন, তাহলে এটা সম্ভব না কখনোই, মানে অমানবিক একটা প্রস্তাব। আর হুম, দ্বিতীয়ত, যখন আমি এটা করলাম তখন একটা মানে উন্নতির পথে অন্তরায় তৈরি করে দিলাম। হুম, এক্সিলেন্সের দিকে কখনোই যেতে পারবে না সেক্ষেত্রে। হ্যাঁ, পাঠ 3-এর মানে বই 3-এর পাঠগুলো তো সুস্পষ্ট, কিন্তু সেগুলো শিক্ষকগণ কতটা ঘনিষ্ঠভাবে অনুসরণ করে, মানে আদৌ অনুসরণ করে কিনা, তো অনুসরণ করার জন্য একটা ধাক্কা দেওয়া হচ্ছে আর কি। বই 3-এর যেগুলো ইনস্ট্রাকশন দেওয়া আছে অ্যাজ এ টিচার কিরকম তার গুণাবলী হওয়া উচিত। ইনস্ট্রাকশন মানে ওখানে কিছু পার্ট দেওয়া আছে, যেমন গ্রেড ওয়ানে 15টা আগে ছিল, এখন বোধহয় আরো কয়েকটা যুক্ত হয়েছে। গ্রেড টু তে কিছু পার্ট আছে। তো বলছে যে ওই ওই পার্ট গুলোই শিক্ষক অনুসরণ করে নাকি, মানে অনেক সময় দেখা যায় যে শিক্ষক হ্যাঁ। অনুসরণ না করে নিজের মতো করে কিছু শেখায়, হ্যাঁ ওইগুলো শেখায় না, হুম ওগুলো হুম পড়েই হুম। থাকে। 15টা প্লাস 13টা 18টা আছে পাঠ। হুম। হুম। হিরেন ভাই কি আউট হয়ে গেল নাকি? হ্যাঁ, তো ভাবছি আপনি 15টা আউট হয়ে পাঠ গেলেন। আর 13টা লেসেন, মোট 18টা আছে। আর মানে তারপর ছবি আঁকা। গ্রেড ওয়ানে এখন 18টা গ্রেড হয়েছে। ওয়ান, গ্রেড ওয়ানে 18টা। আচ্ছা, আর ছবি আলাদা, প্রত্যেকটা ইসের উপর ডিপেন্ড করে ছবি। আচ্ছা। তো ওই ওই মানে 18টা, 15টা আর কটা বললেন? 13টা। 13টা, 28টা হচ্ছে তাহলে। হুম।
28টা, তাহলে এই 28টা মানে শিক্ষককে গ্রেড ওয়ান হচ্ছে কত, 5 থেকে 6 বছর বয়সী না আপা? হ্যাঁ, তার মানে 5 থেকে 6 বছর বয়সী। আমরা তো 4 থেকে বেড়াইতে তো 4 থেকেই আরম্ভ করি, 4 বছর। কিন্তু 5 মনে হয়, চারেরা এমনি আসে। তো ধরেন হ্যাঁ, পাঁচ আছে। বছর বয়সে শুরু করবে, ওদের বয়স 6 হতে হতে 1 বছরের মধ্যে 28টা লেসন কমপ্লিট হতে হবে। তাহলে আবার ধরেন, তার সাথে ছবি আছে। হ্যাঁ, তো 1 বছরে আমাদের সপ্তাহ হচ্ছে 52 সপ্তাহ। তার মানে 2 সপ্তাহও না, মানে হয়তো অন এভারেজ, মানে কখনো কখনো কোন কোনো লেসন হয়তো একদিনে শেষ করতে হবে, হয়তো কোনো বড় লেসন হলে হয়তো 2 দিন গেল। মানে এই বেটার হবে যে একদিনেই একটা লেসন শেষ করে দিতে পারে। তাহলে 28 সপ্তাহ মোটামুটি 6 মাসের মধ্যে ইয়ে হয়ে যাবে, তখন হয়তো আবার রিভাইজ করা যাবে। তারপর আবার এখানে বলছে যে শুধু আমরা যে ক্লাসগুলো নেওয়ার জন্য এটা পড়বো সেরকমটাও না, এখানে আবার পাঠগুলোর উদ্দেশ্য হচ্ছে শিক্ষকগণের প্রশিক্ষণ, ওটা হচ্ছে প্রয়োজনীয় শাখা দক্ষতাগুলো গড়ে তুলতে সাহায্য শাখা করার জন্য পরিকল্পিত। শাখা কোর্স, মানে বুক 3-র আবার কিছু ওই ব্রাঞ্চ কোর্স আছে শিক্ষকদের জন্য। শিক্ষকরা ওগুলো হুম। কিভাবে নেবে সেটার জন্য, সেটার কথা বলছি। হুম। যেমন অ্যানিমেটরদেরও বুক 5 ছাড়া কিছু ব্রাঞ্চ কোর্স আছে, আরো 2টা ব্রাঞ্চ কোর্স এসেছে। যে বুক 5 করে তো অ্যানিমেটর হিসেবে সেবা শুরু করবে, অ্যানিমেটর হিসেবে সেবা দিতে দিতে আরো 2টা ব্রাঞ্চ কোর্স তাকে করে নিতে হবে, তাহলে সে আরো ভালো অ্যানিমেটর হতে পারবে। সেরকম বুক 3-রও কিছু ব্রাঞ্চ কোর্স আছে, সেটা চিলড্রেন ক্লাস নিতে নিতে সে সেটা করলে আরো ভালো চিলড্রেন ক্লাস টিচার হতে পারে। তারপর একটা বিষয় আছে যে শিক্ষক রূপে তারা নিজেরা যে অগ্রগতি করছে সেটার উপর প্রতিফলন করতে হবে। হ্যাঁ, রিফ্লেকশন বারবার তাদের মধ্যে, যেটা আমরা আগে দেখে আসলাম যে রিফ্লেকশন মিটিং এর হুম। অর্গানাইজ করছে তারা। ঠিক আছে, আর একটু স্ক্রল করেন নিচের দিকে। শৃঙ্খলাবদ্ধ সৃজনশীলতা। হ্যাঁ, ওই যে আমরা আগে যেটা আলাপ করলাম যে একজন আর একজনকে বা একজনকে সবাই কপি করবে এরকম না, প্রত্যেকে ক্রিয়েটিভ হবে। তো এই হুম। ক্রিয়েটিভটা যেন আবার মানে পাগলামোতে রূপান্তরিত না হয়। ঠিক আছে। যে ক্রিয়েটিভ মানে এই না যে যা খুশি মন যা খুশি চাই তাই করবো, এটাই ক্রিয়েটিভিটি। সে ক্রিয়েটিভিটির একটা ডিসিপ্লিন থাকে, মানে সেজন্য ডিসিপ্লিন বলছে থাকবে, আচ্ছা। শৃঙ্খলাবদ্ধ সৃজনশীলতা। ইংলিশটা মেবি ডিসিপ্লিন ক্রিয়েটিভিটি। ক্রিয়েটিভিটি। হ্যাঁ, ডিসিপ্লিন ক্রিয়েটিভিটি। হুম। এই ডিসিপ্লিন ক্রিয়েটিভিটি থাকতে হবে। এইমের উপর ফোকাস থাকতে হবে। হ্যাঁ, তো এখন নুসরাত আপা এবং ইয়াসিন ভাই আপনারা কিছু যোগ করেন যেটা আমরা আলাপ করলাম, তারপরে আমার এক্সারসাইজ দেবেন। এখন যোগ কি কি করব, শুনলাম আর চিন্তা করতেছি যে আহারে ইয়াসিন, তুই বেটা চিলড্রেন ক্লাসের শিক্ষকও হতে পারলি না, তুই কি হলি? হ্যাঁ। না, আপনি তো চিলড্রেন ক্লাসের শিক্ষক, অলরেডি কয়েকটা ক্লাস নিছেন। ও এখন তো ও এখন নেই মামার মধ্যে কানা মামা। হ্যাঁ, ও, ওইটা হচ্ছে। আমি তো এখন এইভাবে যেখানে কটা সিলেবাস আছে, কি সিলেবাস আছে, কি করতে হবে,
এসব তো কিছুই আমি এ, আমি জানি না, ফলো ফলো করি নাই। জাস্ট বাচ্চারা আসে, একটু প্রেয়ার পড়া হয়, একটু আমরা জলবিন্দু, তারপরে তাদের একটা গান হয়, এইসব করি। আমি তো শিক্ষকও পাচ্ছি না। মনির, সে আরো ও, চাকরিবিহীন হয়ে গেছে, ও সামনে থাকবে না, কোথায় কি করবে। খুব চিন্তার মধ্যে পড়ে গেছি। বৃহস্পতিবার দিন যে ক্লাসটা হয় সেটাও বন্ধ হয়ে গেল। আমি এখন ওখানে আহ, কিছু ছেলে বা মেয়েদেরকে আমাদের ঠিক করতে হবে, যারা বুক 1 আর 3 করে ওদের ওখানে শিশু ক্লাসের দায়িত্বটা নেবে। তো ওরা যখন ক্লাস করবে সেই সময় আপনিও এই বুক 3টা করবেন ওদের সাথে করে। ওরাও ক্লাস মানে আপনিও সাথে থেকে থেকে ক্লাস নেবেন, নিয়ে আপনারও লার্নিং হবে, ওরাও করবে, এবং আপনি মানে আপনার তত্ত্বাবধানে এই ক্লাসগুলো চলতে হবে। এরকম একটা সেবার পরিকল্পনা আপনি ব্যক্তিগতভাবে নিতে পারেন, মানে আমার মনে হচ্ছে, ভেবে আচ্ছা, দেখুন। আমি একটা বিষয়ে একটু কনসাল্ট করতে চাচ্ছি। যে ওখানে দেখলাম একটা মেয়ে একটা বাচ্চাকে এসে মানে টিউশন নিচ্ছে, আচ্ছা। হোম টিউশন। ওই মেয়েটাকে আমি বলছিলাম যে আমার সাথে দেখা করবা, সে আমার সাথে দেখা করেনি, হয়তো আবার এক সময় দেখা করবে। আচ্ছা। আমি মনে মনে ভাবছি যে ওকে বলবো কি, আমাদের যে শুক্রবার দিন চিলড্রেন ক্লাস হয়, এই হুম হুম চিলড্রেন ক্লাস নিতে হবে তোমাকে। আর এই জন্য তোমাকে তাহলে ওই আমাদের এই বুক 1 2 করতে হবে। হুম। হ্যাঁ। হ্যাঁ। আর ওকে কিছু মানে ও তো পয়সার জন্য পড়াতে আসে, তো কিছু পয়সা দিয়েও দিয়েও যদি আমাদের চিলড্রেন ক্লাস চলে, তো কি আছে, অসুবিধা আছে? তবে ও যদি আবার মানে মনে করে যে ওকে পয়সা দিয়ে করানো হচ্ছে, বা যদি অন্যরা জানে তাহলে ভাববে যে মানে এটা ওকে সেবার জন্য উদ্বুদ্ধ করতে হবে। তো ওকে যেভাবে উদ্বুদ্ধ করতে পারেন যে তুমি যে শিশুদেরকে শিক্ষা দিচ্ছ টিচার হিসেবে, তো তুমি যদি এই কোর্স করো, এই কোর্সের মধ্যে এমন কন্টেন্ট আছে যেটা তুমি আরো কিভাবে বাচ্চাদেরকে ভালোভাবে শিক্ষা দিবা সেটা তুমি আচ্ছা, শিখতে পারবা। তো সেটা তুমি এই যে টিউশনি, তুমি আসলে ভালো একজন ওই টিউশনিও করতে পারবা, তোমার কাছে আরো ভালোরা পড়বে, তোমাকে হয়তো ভালো বেতন দেবে। হ্যাঁ, পাশাপাশি তুমি আবার এর বেতন ছাড়া এখানে বাচ্চাদেরকে একটা সেবা দিলা, যেটা তোমার সমাজের প্রতি দায়িত্ব। তাহলে আচ্ছা, এভাবে যদি ও এনকারেজড হয়, আচ্ছা, এবং এটা কিন্তু সত্য কথাও, ও আচ্ছা। এখন তো টিউশনই করছে, কিন্তু হ্যাঁ, যদি ও হ্যাঁ, বুক 3 করে, তাহলে ও হ্যাঁ, যে টাকা দিয়ে যাদেরকে টিউশনই করছে তাদেরকেও হ্যাঁ, সে টিউশনিটা আরো ভালো মানের দিতে পারবে, মানে ওর টিউটরিং মানটা কিন্তু আরো ডেভেলপ করবে। সেই develop করবে। বিষয়গুলো বুক 3-র মধ্যে আছে। তো তাহলে এটাও আমরা ওকে এই উপকার ওকে করছি, আর বিনিময়ে ওর কাছে চাচ্ছি, সেটা আমরা চাচ্ছি না যে আমাদের কিছু করছে না, যে তুমি হ্যাঁ, আহ, আমরাও চাচ্ছি যে এই বাচ্চারা তুমি যেটা পড়াচ্ছ সেটা একাডেমিক শিক্ষা, আর আমরা হ্যাঁ, চাচ্ছি হ্যাঁ। যে ওদের কিছু নৈতিক শিক্ষা হোক। তো এই নৈতিক শিক্ষাটা তুমি সেজবা হিসেবে দাও, আপনি এই অফার করতে পারেন, আর এটা ওকে, যদি ও ওকে, মেনে নেয় থ্যাংক ইউ, তাহলে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। টিচার্স ট্রেনিং এর মতো হয়ে যাচ্ছে, যে জি। নিজে ট্রেন হয়ে যাচ্ছে হ্যাঁ নৈতিক শিক্ষা পিটিআই। নিতে। হ্যাঁ হ্যাঁ, পিটিআই এর মতো আর কি। খুব খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর বুঝলাম আমি। হ্যাঁ, জি। পিটিআই এটা কিন্তু সেই ভালো একটা আইডিয়া। ভালো মানে হয়েছে এই এটা। দুটাই, নৈতিক ব্রেক শিক্ষা করেছি। একাডেমিক শিক্ষা দুটারই খুব গুরুত্বপূর্ণ, যে ভালোভাবে এটা মেনে চলবে, সৃজনশীল ভাবে চলবে। আর হ্যাঁ। এখন একটা জিনিস কিন্তু আমি খেয়াল করছি রহিম ভাই, সেটা হুম। হচ্ছে মানুষের মধ্যে কিন্তু সেবার একটা মানে সুপ্ত একটা আকাঙ্ক্ষা আছে, মানে সেটাকে শুধু খুঁচাই দেওয়া বাকি। বিশেষ করে উদ্দেশ্যটা ইয়াংদের, খুঁচাই দিলে উঠে যায়, হ্যাঁ। আর ইয়াসিন ভাই বলছে ও ইয়াং মেয়ে, তো ইয়াং হলে পারে কিন্তু আপনি সেবার কথা বললে সে করতে পারে। মানে হুম। বয়স্করাই বেশিরভাগ এই সেবা না করে শুধু ধরেন স্বার্থ খোঁজে, আর ইয়াংদের মধ্যে এখনো পুরাপুরি স্বার্থপরতা ঢোকেনি, তাদের মধ্যে এখনো সেবার মানসিকতা আছে। আর এই জন্যই এই যে এবারের যে 2024-এর রিজওয়ান বার্তা, সেখানে হাউস অফ জাস্টিস বলছে যে সবাইকে তরঙ্গায়িত হতে হবে, কিন্তু ইউথদেরকে উড্ডয়ন করতে হবে। ইংলিশটা আছে যে অল শুড সার্জ বাট ইউথ শুড সোর, এরকম আর কি মনে হয় আর কি।
জিনিসটা। মানে সবার জন্য সার্জ শব্দটা আছে, যে ওই যে তরঙ্গায়িত হবে, আর ইউথরা হবে সোর, সোর করবে, ইউথ মাস্ট করবে। সোর। হ্যাঁ, এটা আমাদের এবার রিজওয়ান বার্তাতে আছে। তার মানে হাউস অফ জাস্টিসও চাচ্ছে যে ইউথদেরকে আমাদের বেশি বেশি এনকারেজ করতে হবে, এবং কারণ এইটাই যে ইউথরাই আসলে সেবার মনোভাব রাখে, এবং হুম। তাদের শুধু মনোভাবই না, তাদের সেবা করার সামর্থ্যও আছে। হ্যাঁ। হ্যাঁ। তো ইয়াসিন ভাই যার কথা বলছে, যে যেহেতু সে ইউথ, তাহলে আমার মনে হয় যে তাকে বললে সে সেবায় আগ্রহী হতে পারে, আর হলে তার জন্য উপকার, তারপরে যাদেরকে যে সেবা দিবে তাদেরও উপকার, আর আমাদেরও উপকার। অনেকে বেতনভুক্ত হতে চায়, যে টাকা দিলে পড়াবো, কিন্তু হবে, আগে যে এক নিজে সময় হবে, বাহাইদের ভেতরেই অনেক সময় এক সময় আসবে এটা না, আবার আমাদের স্ট্রাকচারের মধ্যে। টাকা দেওয়ার, যেমন ধরেন ওই কিছু কিছু ক্লাস্টারে, ইয়াতে, ত্রিপুরাতে আমি ত্রিপুরা, হ্যাঁ। ওদের শুনলাম যে ওরা যেটা করেছে, এই চিলড্রেন ক্লাস জুনিয়র ইউথ প্রোগ্রাম নিতে নিতেই এই নৈতিক শিক্ষার পাশাপাশি ওরা ওদের পড়াশোনাও, মানে পাঠ্যপুস্তকেরও পড়াচ্ছে। আর যখন হুম। পাঠ্যপুস্তক পড়াচ্ছে, দেখা যাচ্ছে যে এরা যেটা পড়াচ্ছে ভালোভাবে বুঝতেছে। তো অনেক পিতামাতা বলছে যে তাহলে আমরা যে কোচিং এ পাঠাই, কোচিং এ আপনার এখানে ক্লাস করে আবার তাকে কোচিং এ যেতে হয়, আবার স্কুল, তো আপনারা পুরো কোচিং এর দায়িত্ব নিয়ে নেন। তো তখন তারা কি করেছে, মানে ওই কোচিং এর মতো নৈতিক শিক্ষার ক্লাসটা ফ্রি, আর কোচিংটার জন্য বাইরের টাকা। কোচিং সেন্টার যে ফি নেয় তার চেয়ে অর্ধেক ফি। তো পিতামাতারাও বেঁচে গেল, তাদেরও ফিটা অর্ধেক কমে গেল। আর সেই অর্ধেক ফি দিয়েই এখানে দেখা যাচ্ছে যে যারা ওই চিলড্রেন ক্লাসের টিচার ছিল, চিলড্রেন ক্লাসের টিচার হিসেবে ফ্রি নৈতিক শিক্ষা দিত, তারা আবার যখন ওদেরকে পাঠ্যপুস্তক পড়াচ্ছে, ওটার জন্য আবার ওই পিতামাতার কাছ থেকে যেটা নিচ্ছে সেটার কিছু অংশ ওদেরকে দিচ্ছে। তো ওদেরও একটা কর্মসংস্থান হয়ে যাচ্ছে, এবং ওরাও ইউথ, এখনই ওদের বড় বেতনের জব দরকার নাই, যা পাচ্ছে এটাই এখন ওদের ওদের পড়াশোনার খরচ চলে যাচ্ছে, তার অতিরিক্ত কিছু থাকছে। তো এইরকম কিন্তু হচ্ছে। তো এটা হতে পারে। হ্যাঁ, আমরাও কিন্তু এটা করতে পারি। দেখা গেল যে আমরাও যদি এভাবে এই নৈতিক শিক্ষার ক্লাসের সাথে সাথে ফর্মাল এডুকেশনের দিকেও মনোনিবেশ করি, তো হয়তো নৈতিক শিক্ষার ক্লাস ফ্রি হলো ফর্মাল এডুকেশনের জন্য। আর সব বাবা মারই, যে যে অর্থনৈতিক সামর্থ্যেরই হোক, সবাই কিন্তু তার বাচ্চার পড়াশোনার জন্য কিছু না কিছু খরচ করে। হ্যাঁ। তো ওই পাঠ্যপুস্তক পড়ালে অবশ্য, এবং সেটা যদি বাইরে যে খরচ হয়, বাইরের টিউটররা বা বাইরের কোচিং সেন্টার যা নেয়, আমরা যদি তার চেয়ে একটু কম নেই, তাহলে আমাদের কাছে অবশ্য আসবে। তো এগুলো আমাদের এখন থেকে ভেবে ওই স্ট্রাকচার গুলো গড়ে তুলতে হবে, ওগুলো মাথায় রেখে আমাদের একটু কাজ করতে হবে। এবং এই জন্য বেস্ট, যে প্রথম যে নাম্বার যে ইয়াটা, যে জুনিয়র ইউথ গ্রুপের একজন সদস্য, সে আহ, তার জুনিয়র ইউথ প্রোগ্রাম শেষ হতে যাচ্ছে, এখন সে শিশু ক্লাসে শিক্ষা দিতে আগ্রহী। তো দেখেন, একটা জুনিয়র ইউথ প্রোগ্রাম শেষ হচ্ছে মানে এর 15 বছর বয়স, এর কিন্তু এখনই অত অর্থনৈতিক চাহিদা খুব বেশি নেই। তো এখানে সে সেবা করতে করতে যদি পাশাপাশি কিছু আর্নিং করে, সেটাই তার জন্য বিশাল ব্যাপার হয়ে যাবে। কারণ এখনই তার সংসার চালানোর মতো টাকা দরকার হয় না, হয়তো তার সে পড়াশোনা নিজের চালানো। নিজের পড়াশোনাটা চালাইলো, আর একটু ভালো জামা কাপড় কিনতে পারলো, নিজের টুকটাক আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারলো, এরকম একটা অ্যামাউন্ট তার আর্নিং হলে পারেই তার জন্য। সংসারের হেল্প হবে। হ্যাঁ। তো নিয়ে আপনারা কেউ কিছু যোগ করবেন? মানে প্রশ্ন হচ্ছে, নিম্নলিখিত ব্যক্তিগণকে বিবেচনা করুন এবং আলোচনা করুন, কোঅর্ডিনেটরগণ কিভাবে অবস্থাগুলি সৃষ্টি করতে পারে যা তাদেরকে সেবার পথ ধরে পরবর্তী একটি বা দুটি পদক্ষেপ নিতে সাহায্য করবে।
যদিও আমরা জুনিয়র হচ্ছে গ্রুপের একজন সদস্য যে আধ্যাত্মিক ক্ষমতায়ন প্রোগ্রাম সম্পন্ন করতে যাচ্ছে। হ্যাঁ, মানে কি, সে তার জুনিয়র ইউথ শেষ করতে যাচ্ছে কোর্স। হ্যাঁ, জুনিয়র ইউথ কোর্স প্রায় শেষের দিকে, হয়তো শেষ বইটা করছে, আর হয়তো 4-5 দিন বসলেই বই শেষ হয়ে যাবে। তারপর সে শিশুদের ক্লাস নিতে আগ্রহী। হ্যাঁ, তো এখন সে কোম্পানি করতে পারে, কোঅর্ডিনেটর তাকে ইয়ে করে দিতে পারে, লিংক করে দিতে পারে যে দেখা যাচ্ছে পাশে বা ওই একই এলাকায় যে শিশু ক্লাস হচ্ছে তা সেই শিশু ক্লাসের শিক্ষকের সাথে ওনাকে অ্যাকম্পানিমেন্ট করার জন্য দিয়ে দিল, আর পাশাপাশি বুক ওয়ান করতে থাকলো বা বুক থ্রিতে ক্লাস করতে থাকলো। তাহলে সে অ্যাকশনও করলো, আবার হচ্ছে স্টাডিও করলো, তারপরে পরবর্তীতে সে একটা স্বতন্ত্র শিশু ক্লাস নিতে পারবে আর কি। হ্যাঁ, যখনই কোথাও নতুন একটা শিশু ক্লাসের মতো দেখা গেল, তখন শিশু ক্লাসের টিচার কার খোঁজাখুঁজি করতে হবে না। আচ্ছা, ও ওখানে হ্যাঁ, তো ওই ক্লাসের সাথে অ্যাসিস্ট্যান্ট হিসেবে আছে, এখন ওকে এই ক্লাস দেওয়া হোক, আর কেউ অ্যাকম্পানিমেন্ট করবে। গুড আইডিয়া। হ্যাঁ, এভাবেই করতে হবে আসলে। খ নাম্বারটা কি আর করা যায়? একজন শিক্ষক যে প্রায় 1 বছর যাবত একটি ক্লাস পরিচালনা করছিল এবং তার ক্লাসে শিশুদের পিতামাতার সাথে আস্থা সম্মানের সম্পর্ক স্থাপন করেছে। তো এখানে তো এটাই তো আসলে, এটা একদিন তো আমি বলেছিলাম বোধহয়, এটাই আবার বলি। এই শিক্ষক 1 বছর ধরে ক্লাস পরিচালনা করছে, তাহলে তার পিতামাতার সাথে আস্থা সম্মানের সম্পর্ক স্থাপন করছে। সে হোম ভিজিট করার মাধ্যমে ওই জায়গায় আধ্যাত্মিক সভা, তারপরে রুহি বুক ওয়ান শুরু করতে পারে, আধ্যাত্মিক সভা শুরু করতে পারে, বা আরো সামাজিক আরো উন্নয়ন কর্মকাণ্ডের সাথে শিশুদেরকে উৎসাহিত করার জন্য বা সম্পৃক্ত করার জন্য পিতামাতাকে উৎসাহিত করতে পারে। আধ্যাত্মিক সভা, ডিভোশনাল মিটিং, আর সোশ্যাল অ্যাকশনেও যাইতে পারবে। তা আমরা বুক 13-এ শিখলাম। হুম। সোশ্যাল এঙ্গেজমেন্ট, ক নাম্বার কি হতে পারে? একজন অ্যানিমেটর যে মহল্লায় সেবা দিয়ে আসছিল, সম্প্রতি সেখানে কয়েকটি নতুন জুনিয়র ইউথ গ্রুপ গঠিত হয়েছে। সে ক্লাস্টারে অ্যানিমেটর প্রতিফলন সভাগুলিতে নিয়মিত যোগ দেয় এবং কার্যক্রমের জন্য প্রচুর পরিমাণে উৎসাহ রয়েছে। কয়েকটি জুনিয়র ইউথ গ্রুপ গঠিত হয়েছে। সে যেহেতু একটা মহল্লায় অনেক দিন ধরে, আচ্ছা সম্প্রতি হয়েছে কিন্তু অনেক দিন ধরে সেবা দিয়ে আসছিল, আর সে ক্লাস্টারে অ্যানিমেটর প্রতিফলন সভাগুলোতে নিয়মিত যোগ দেয়। হ্যাঁ, তো ক্লিয়ার না? সে অ্যানিমেটর, হুম। সে সেবা দিচ্ছিল, হুম। আরো নতুন কিছু গ্রুপ গঠন হয়েছে, হ্যাঁ, আবার আর সে আরো ক্লাস নিতে চায়, মানে সে আরো তার কার্যক্রমের প্রতি আরো উৎসাহ আছে, এটা বলছে যে প্রতিফলন সবাই যোগ দেয় এই জন্য। হ্যাঁ, তাহলে এখানে কোঅর্ডিনেটর
কোঅর্ডিনেটরের সাহায্য নিয়ে আরো নতুন কিছু আহ, যারা জুনিয়র শেষ করেছে, যে পার্টিসিপেন্ট গুলো, তাদেরকে অন্য শিক্ষক যারা অ্যানিমেটর রূপে অন্য জায়গায় সেবা দিচ্ছে তাদের মাধ্যমে এঙ্গেজ করে অ্যাসিস্ট করবে বা অ্যাকম্পানিমেন্ট করে ক্লাস শুরু করতে পারে। আবার এমনও করতে পারে যে উম অন্য, যেখানে অন্য ক্লাস্টার গুলোতে অ্যানিমেটরগণ সেবা দিচ্ছে, তারা এখানে অ্যাসিস্ট করতে পারে তাকেই, যে সেবা দিচ্ছিল। নতুন গ্রুপে হয়তো কোঅর্ডিনেটর বা অ্যানিমেটর অ্যাপয়েন্ট করতে পারে। তাহলে ও যেটা করতে পারে যে নতুন অ্যানিমেটরদেরকে অ্যাকম্পানি করতে পারে এবং জুনিয়র ইউথ কোঅর্ডিনেটরের অ্যাসিস্ট্যান্টের রোল প্লে করতে পারে। হুম। তাহলে ঘ নাম্বার। দুইজন তরুণ যারা অনুক্রমের বই দুই অধ্যয়ন করছে এবং অধ্যয়ন চক্রে তাদের অংশগ্রহণের বাইরে কিছু দায়িত্ব নিতে প্রস্তুত। অধ্যয়ন চক্রের বাইরে তারা হোম ভিজিট করতে পারে, যাতে নতুন নতুন পার্টিসিপেন্ট আসে। আবার হচ্ছে তারা হচ্ছে ভক্তিমূলক সভা আয়োজন করতে পারে, যেহেতু তারা অনুক্রমে বই ওয়ানও শেষ করে ফেলেছে। তারপর তারা যেহেতু বই তিনও অধ্যয়ন করবে, সেহেতু তারা হচ্ছে যারা এখন ক্লাস নিচ্ছে, শিক্ষক শিশু ক্লাসের, তাদেরকে অ্যাসিস্ট করতে পারে। কন্ডাক্ট হোম ভিজিট। আর কি বললাম? হোম ভিজিট বললাম, আর বললাম যে ভক্তিমূলক সভা, ডিভোশনাল মিটিং শুরু করতে পারে, যেহেতু তারা বুক ওয়ান শেষ করেছে। হুম। অনুক্রম যেহেতু বলেছে, তো আমি ধরে নিয়েছি যে এক শেষ করেছে। আর যেহেতু দুই করছে, আমি ধরে নিলাম যে তিনও করবে, সেহেতু তারা শিশু ক্লাসের শিক্ষকগণদেরকে অ্যাসিস্ট করতে পারে। মানে এখনো যেহেতু বুক থ্রি করে নাই, তো শিশু ক্লাসের শিক্ষকদেরকে অ্যাসিস্ট না, তাদের সাথে মানে মিলে হয়তো শিশু ক্লাস অবজার্ভ করতে পারে। হ্যাঁ, অবজার্ভ চিলড্রেন ক্লাস। নাম্বার বলছে যে কোনো একজন যে প্রধান অনুক্রমের সবগুলি কোর্সের জন্য একজন টিউটর রূপে কাজ করেছে এবং অংশগ্রহণকারীগণকে প্রাসঙ্গিক অনুশীলনীগুলি সম্পন্ন করতে উৎসাহিত করতে সক্ষম হয়েছে। প্রধান অনুক্রমের সব কোর্সের জন্য টিউটর রূপে কাজ করছে, ওয়ান থেকে হয়তো ধরেন 13। রহিম ভাই, হ্যাঁ। সে আমাদেরকে অনুশীলনীগুলো সম্পন্ন করতে উৎসাহিত করতে সক্ষম হয়েছেন। তাহলে এখানে কোঅর্ডিনেটর সাহেব কি ইনস্ট্রাকশন দিতে পারে আপনাকে? আপনি হয়তো অনুশীলনী সম্পন্ন করতে দিতে গিয়ে দেখলেন যে কার কার মধ্যে কি কি পোটেনশিয়াল আছে এবং তাকে কোন দিকে অ্যাকম্পানিমেন্ট করলে সে আরেকটু ভালো আহ উন্নতি করবে বা ক্যাপাসিটি বিল্ডিং হবে।
আপনি হয়তো ক্যাটাগরাইজ করতে পারবেন যে কে কোন বিষয়ে পারদর্শী, এবং তাকে সেভাবে সেভাবে অ্যাকম্পানিমেন্ট করার মাধ্যমে ক্যাপাসিটি বিল্ডিং করতে পারবেন। তাহলে এটা বলা যেতে পারে যে সে দুইটা কাজ করতে পারে। একটা হচ্ছে যে আহ, নতুন টিউটরদেরকে অ্যাকম্পানিমেন্ট করতে পারে। আর হুম যে ক্লাস্টারের স্টাডি সার্কেল কোঅর্ডিনেটর আছে তাকে মানে তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে রোল প্লে। হুম। আবার যারা হচ্ছে অলরেডি অ্যানিমেটর, তারপর শিশু ক্লাস টিচার, নতুন টিউটর অলরেডি এঙ্গেজ হয়ে গেছে, তাদেরকেও অ্যাকম্পানিমেন্ট করে ক্যাপাসিটি বিল্ডিং করতে পারে। লাস্টটা কি বলছিল? লাস্টটা কি বলছিলাম? নতুন নতুনদেরকে তো আপনি অ্যাকম্পানিমেন্ট করবেনই। হুম। যারা হচ্ছে অলরেডি শিক্ষক আছে, যারা অলরেডি টিউটরিং করছে, তাদের ক্যাপাসিটি বিল্ডিং করতে পারবে। কারণ আপনি যখন অনুশীলনী শেষ করতে দেখছেন, তখন আপনি বুঝতে পারছেন যে ওর পোটেনশিয়ালিটি কোথায় আর কোথায় তার গ্যাপ। অ্যাক্ট অফ সার্ভিসে পার্টিসিপেন্টদেরকে হেল্প করতে পারে। হুম। আচ্ছা, 2 নাম্বারটা আমরা করি তাহলে আমাদের শেষ হয়ে যাবে। আচ্ছা। 2 নাম্বার দুই, পর হ্যাঁ। সেবা দিতে কারোর সামর্থ্য গড়ে তুলতে সময়ের প্রয়োজন হয়, এবং যে গতিতে এই উন্নয়ন সংঘটিত হয় তা ব্যক্তি থেকে ব্যক্তিতে ভিন্নতর। অসুবিধাগুলির কয়েকটি কি কি, যা তার মনে উত্থিত হয় যখন একজন কোঅর্ডিনেটর একজন ভালো টিউটর, ভালো অ্যানিমেটর বা শিশুদের ক্লাসে ভালো শিক্ষকের একটি অনুকরণীয় আদর্শ স্থির করে। অসুবিধাগুলো কি কি, যা তার মনে উত্থিত হয় যখন একজন কোঅর্ডিনেটর একজন ভালো টিউটর, অ্যানিমেটর, শিশুদের ক্লাসে ভালো শিক্ষকের একটি অনুকরণীয় আদর্শ স্থির করে? আমরা কখনো কখনো আমাদের নিজেদের সামর্থ্যগুলির প্রসঙ্গে অন্যদের প্রচেষ্টাগুলো মূল্যায়ন করতে দেখতে পাই। আমরা নিজেদেরকে বলতে শুনি, কিন্তু আমি ইহা কোনো সমস্যা ছাড়াই করেছি, সে কেন করতে পারে না? একজন কোঅর্ডিনেটরের জন্য তার নিজের অর্জনগুলি অনুসারে তাদের অবদানগুলি পরিমাপ করা কি সহায়ক? যারা সেবার কাজগুলিতে নিয়োজিত রয়েছে, সেবার পথে নির্দিষ্ট কোনো ক্ষেত্রে একজন ব্যক্তির পরিস্থিতি, সামর্থ্য, উদ্বেগগুলির উপলব্ধি করা এবং পরবর্তী কয়েকটি পদক্ষেপ নিতে তাদের সাহায্য করা কি প্রয়োজনীয় নয়? নিচের স্থানটিতে এই প্রশ্নগুলির উপর আপনাদের ভাবনাগুলো লিখুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখানে তো উম, হুম, অনেকে তো এটা বলে যে আমি তো এখানে ক্লাস করাইছি, আমার তো কোনো প্রবলেম হয় নাই, আমি তো এইভাবে করি, আমার তো কোনো অসুবিধা হয় নাই, আপনার কেন হচ্ছে? তো এখানে উম, একজন ব্যক্তি সম্পূর্ণ সে আলাদা একটা সত্তা, তার আলাদা বৈশিষ্ট্য, চারিত্রিক বৈশিষ্ট্য, তার জ্ঞানের পরিধি, তার অন্তর্দৃষ্টির পরিধি বা উম, তার হচ্ছে আহ পারিপার্শ্বিক অবস্থান, তারপরে আরো অনেক কিছু ম্যাটার করে। এখন সব জায়গায় তো তাকে হচ্ছে মূল্যায়ন করার চেষ্টা করতে ঠিক না, এটা করাটা ঠিক না। তো সব জায়গায় যে আমি আমাকে দিয়ে মাপ করব তাকে,
বা অন্য আরেকজন তার সাথে ক্লাস নিচ্ছে, তাকে দিয়ে তুলনা করব যে উনি পারছে আপনি কেন পারছেন না, বা আমি পেরেছি আপনি পারলেন না কেন। হুম। তো সেটাই বলছে যে এর জন্য সময় লাগে। একজন কারো সামর্থ্য গড়ে তুলতে গেলে সময় প্রয়োজন হয়, এবং এই সময়টা ব্যক্তি থেকে ব্যক্তি ভ্যারি করে। তার হচ্ছে অবস্থান, তার জ্ঞানের পরিধি, তার অন্তর্দৃষ্টির পরিধি, তার হচ্ছে পরিস্থিতি, তার সামর্থ্য, নেওয়ার সামর্থ্য, দেওয়ার সামর্থ্য, তারপর তার উদ্বেগ, উপলব্ধি করার ক্ষমতা। তারপরে সে শুরু করলো, হঠাৎ মাঝপথে তার কোনো রকম কোনো আহ সমস্যা মনে হইলো। সমস্যা ঠিক এটা মানে বলে বোঝানো যায় এরকম সমস্যা না। এমনও হয় যে কিছু প্রশ্ন আসে, যে প্রশ্নগুলো মনে থেকে বের করা যায় না। মানে ভাবনাগুলোর আসলে কোনো অর্থ হয় না, আক্ষরিক রূপ দেওয়া যায় না। অনেক সময় এমন হয়, যেটা আমারও হয়েছিল। ওই সময়টা মনে হয় যে কি না, আই শুড কুইট। দেখা গেল সে দু একটা ক্লাস করলো, সে কোনো রকম উৎসাহিত বোধ করলো না, বা তাকে ডিমোটিভেট করা হলো কোনো রকম প্রশ্নবিদ্ধ, হয়তো প্রতিফলন সভায় তাকে কিছু একটা বলা হয়েছিল, যার কারণে সে হয়তো ডিমোটিভেট ফিল করলো, তার মনে এমন একটা প্রশ্ন আসলো, বা সে নিজেকেই মনে করলো যে আমি যোগ্য না, হয়তো আমি পারবো না, সরে গেল। পরবর্তী ক্লাসগুলোতে বা পরবর্তী সময়গুলোতে তাকে কেউ অবজার্ভ করলো না, অ্যাকম্পানি করলো না, না করার কারণে সে ঝরে পড়লো। হুম। তাহলে সেক্ষেত্রে তার সব দিক যেরকম বিবেচনার প্রয়োজন আছে, ঠিক সেরকমই তার কোথায় অ্যাকম্পানিমেন্ট লাগবে, খুব কাছ থেকে যে কোঅর্ডিনেটর, তাকে অবজার্ভ করা খুব প্রয়োজন। আবার অনেক সময় অ্যাকম্পানিমেন্ট করতে যেও আমরা হয়তো বলি যে আরে আপনি এভাবে কেন ক্লাস নিচ্ছেন, আর হ্যাঁ, এতদিন ক্লাস হয়ে গেছে, এখনো এই যে আপনার এতগুলো লেসন বাকি আছে, এগুলো কবে শেষ করবেন, কবে করবেন? আপনি কি রাইট। করছেন, কি করছেন এতদিন ধরে। হ্যাঁ, মানে এরকম হুম। সুপারভাইজিং শুরু হয়ে যায় অ্যাকম্পানিমেন্ট করতে। হুম। না না, আপনি এটা ঠিক করেন নাই। হ্যাঁ, হুম। সেগুলোই এখানে তুলে ধরছে যে এই জিনিসটা আমাদের বুঝতে হবে। যে যে বলছে যে আহ, একজন কোঅর্ডিনেটরের জন্য তার নিজের অর্জনগুলি অনুসারে তাদের অবদানগুলি পরিমাপ করা কি সহায়ক, যারা সেবার কাজগুলি নিয়োজিত রয়েছে? কখনোই সহায়ক না। উত্তর হচ্ছে সহায়ক না। পরের প্রশ্ন হচ্ছে, সেবার পথে নির্দিষ্ট কোনো ক্ষেত্রে একজন ব্যক্তির পরিস্থিতি, সামর্থ্য এবং উদ্বেগগুলি উপলব্ধি করা এবং পরবর্তী কয়েকটি পদক্ষেপ নিতে তাকে পরিবারের সাহায্য কথা করা একদম কি আস্তে প্রয়োজনীয় শোনা যায়। নয়? উত্তর হচ্ছে হ্যাঁ। অবশ্যই প্রয়োজনীয়। হ্যাঁ, এই পদক্ষেপ নিতে তাকে সাহায্য করতে হবে, যতক্ষণ পর্যন্ত না মনে হচ্ছে যে না, সে পারবে বা সে পারছে। কোঅর্ডিনেটরের তো রোল এটাই। কোঅর্ডিনেটরের রোল সুপারভাইজ করা না, অ্যাকম্পানি করা, অ্যাকম্পানি করা। তার কাজটাকে সহজতর করে দেওয়া। হুম। রাইট। হ্যাঁ, নুসরাত আপা কি যেন বলতে লাগছিলেন? না না, ওই তখন আপনার কথা শোনা যাচ্ছিল না। ও, আচ্ছা। ইয়াসিন ভাই কিছু যোগ করবেন? যোগ করতেছি, ভোজন যোগ করতেছি। ও আচ্ছা, ভালো ভালো। রুটি রুটি খাচ্ছেন নাকি? হ্যাঁ, রুটি খাচ্ছি। আচ্ছা আচ্ছা, ওকে, এনজয়। রুটি খেলে আয়ু কমে যায়। যাক, ভালো, তাড়াতাড়ি বিদায় নিব। উনি তো রুটি খেয়ে বিদায় খেয়ে নিবেন ওনার নাকি? আয়ু বাড়ায় দিচ্ছে। হ্যাঁ। জিয়া পারভিন আপা কিছু যোগ করবেন? আপা আপনি ছিলেন আমাদের সাথে কিন্তু কোনো কথাবার্তাই বলেননি। যা কিছু শুনলেন সার্বিকভাবে যদি কিছু বলতে চান আপনার উপলব্ধি। জিয়া পারভিন আপা। জি, আল্লাহ বলেন। আল্লাহ আপা, মানে আপনি কিছু শেয়ার করবেন আমাদের? আমার নেটটা বারবার ডিস্টার্ব হলো, বারবার বের হয়ে যাচ্ছিলাম। ও আচ্ছা। না, শুনতেছি, ভালো লাগতেছে।
আচ্ছা, তো আমাদের পর্ব 23 শেষ। তো আমরা আজকে আর 24 শুরু করব না, আজকে এখানেই রাখবো। আচ্ছা। 24টা বেশ বড় আছে। হ্যাঁ, আগামী একটা পুরো ক্লাস লেগে যাবে, অনেক বড়। পর্ব 24 অনেক বড়। হ্যাঁ, তো তাহলে আমরা 24 আর আজকে শুরু করব না, আজকে 23 এখানেই শেষ করি।